ধরা যাক টি-20 বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশের দাবিটা আইসিসি মেনে নিয়েছিল। বাংলাদেশের দাবিটা কি ছিল? টি-20 বিশ্বকাপ আমরা খেলবো, তবে ভারতের মাটিতে খেলবো না। আমরা জানি যে এর মধ্যে অনেক রকম সমীকরণ, অনেক রাজনীতি, অনেক স্বার্থসিদ্ধির ব্যাপার রয়েছে। ওগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু অফিসিয়াল রিজনটা তো এইটাই ছিল, অফিসিয়াল দাবির জায়গাটা তো এটাই ছিল। আইসিসি সেটা মেনে নিল। বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় হওয়ার জন্য আমাদের গ্রুপ সোয়াপও করে দিল আয়ারল্যান্ডের সঙ্গে। বাংলাদেশ চলে গেল আয়ারল্যান্ডের গ্রুপে, আয়ারল্যান্ড চলে আসলো বাংলাদেশের গ্রুপে। তাহলে আসলে কি হতো? আজকে জিম্বাবুয়ে যখন শ্রীলঙ্কাকে সেই গ্রুপ পর্বের ম্যাচটাতে 6 উইকেটে হারালো, তারপর পরই বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট একজন আমাকে ফোন দিয়ে এই কথাটা বললেন, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ সোয়াপ যদি বাংলাদেশ করতো তাহলে বাংলাদেশের কি অবস্থাটা হতো। আসলে আমাদের সবার মধ্যেই সে একটা আক্ষেপ, কষ্ট, হাহাকারের জায়গাটা রয়েই গেছে। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না। যে বিশ্বকাপে বাংলাদেশ নেই, এটাই এই বিশ্বকাপে আমাদের থিম। আমরা স্বীকার করি বা না করি, কে জানে, হয়তো বা বিশ্বকাপ থেকে অফিসিয়ালি আজকে আমরা আউট হয়ে যেতে পারতাম, আমরা হয়তো সুপার এইটে উঠতে পারতাম না। আবার কে জানে, আমরা হয়তো খুব ভালো খেলে সুপার এইটে উঠতাম, তখন হয়তো আমাদের বিশ্বকাপে আরো বড় করে স্বপ্ন দেখতে পারতাম। কিন্তু আমরা তো বিশ্বকাপটা খেলতেই আসলে পারিনি। এখন এই আলোচনার যে জায়গা, সেটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারালো জিম্বাবুয়ে, সেইখানে বাংলাদেশ আসলে চলে আসলো কিভাবে, ওই ম্যাচের টার্নিং পয়েন্টের আলোচনাতেই বা বাংলাদেশ আসছে কিভাবে। আমি ওই টার্নিং পয়েন্টটা বলছি, তার আগে এইটা একটুখানি ছোট্ট করে বলে নেই। আয়ারল্যান্ডের সঙ্গে যদি বাংলাদেশের গ্রুপ সলভ করতো, তাহলে বাংলাদেশের কি অবস্থাটা হতো। ওই গ্রুপটা থেকে অস্ট্রেলিয়া আউট হয়ে গিয়েছে, ওই গ্রুপটা থেকে শ্রীলঙ্কা, তারা এই শেষ ম্যাচটাতে হেরে গেল জিম্বাবুয়ের কাছে। ওই গ্রুপে টপ করলো হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাকেও হারিয়েছে, অস্ট্রেলিয়াকেও তারা হারিয়েছে। তাহলে বাংলাদেশ যদি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপটা সোয়াপ করতো, ওইখান থেকে আমাদের সুপার এইট আমরা উঠতে পারতাম কি পারতাম না, এগুলো তো অনেক ইপস অ্যান্ড বাটস। কিন্তু ওই যে আমরা হিসাব নিকাশগুলো যে করি, ওই দুঃখ কষ্ট হাহাকার থেকে করি, যে স্কটল্যান্ডের খেলা দেখলে যেমন মনে হয় না, মনে হয়েছে না আমাদের প্রতিটা ম্যাচে আহারে বাংলাদেশ এইখানটাতে থাকতে পারতো, ঠিক তেমনি ওই একটা আউটসাইড চান্স যদি বাংলাদেশের দাবি মেনে নিত আইসিসি, যদি আমরা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ সলভ করতাম, তাহলে আসলে কি হতো, আমাদের জন্য কাজটা নিঃসন্দেহে অনেক অনেক কঠিনই হতো। যাক, বাংলাদেশের এই প্রসঙ্গটা এক সাইডে রেখে যদি এই ম্যাচে টার্নিং পয়েন্টের কথা যদি বলি, ব্রিলিয়ান্ট একটা ম্যাচ হয়েছে, দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, এবং জিম্বাবুয়ে আসলে তাদের ক্রিকেট দিয়ে সবাইকে একটুখানি চমকেই দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জিতেছে, শুধু সেইখানেই থেমে থাকেনি। আজকের এই ম্যাচটা তো ডেড রাবার ছিল। সত্যিকার অর্থে এই ম্যাচে কে জিতলো কে হারলো কিচ্ছু যায় আসে না, কে গ্রুপের টপ হলো কে সেকেন্ড হলো কিচ্ছু যায় আসে না। কেননা আইসিসি এইখানটাতে নিয়ম করেছে, সুপার এইটে যে 8টা দল খেলবে সেইখানে ওই সিডিং করে দিয়েছে, ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ হতে কোনো পার্থক্য নেই। কিন্তু যেই ম্যাচটা হলো শ্রীলঙ্কা জিম্বাবুয়ের মধ্যে, সেই ম্যাচ দেখে সেটা কে বলবে, দুর্দান্ত একটা ম্যাচে দুর্ধর্ষ একটা জয় জিম্বাবুয়ে তুলে নিল 6 উইকেটে, তুলে নিল সিকান্দার রাজার ব্যাটেই, নয় কি? ওইটা ছাড়া টার্নিং পয়েন্টের কোনো আলোচনা আছে? হ্যাঁ, আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা যখন 178 রান করেছে, সেই ইনিংসে স্পষ্টত ধরেন 3টা ভাগ। প্রথম 6 ওভার, শেষ 4 ওভার, মাঝের 10 ওভার। প্রথম 6 ওভারে শ্রীলঙ্কা 1 উইকেটে 61 রান তুলেছে, আবার শেষ 4 ওভারে গিয়ে 51 রান তুলেছে, কিন্তু মাঝের 10 ওভারে তারা মাত্র 66 রান তুলেছে। অর্থাৎ প্রথম 6 আর শেষ 4, এই 10 ওভারে তারা 112 রান তুলেছে, মাঝের 10 ওভারে তারা মাত্র 66 রান তুলেছে। ওই যে শুরুতে প্রথম নিজাঙ্গা একটা 41 বলে 62 রানের ইনিংস খেলেছেন, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস তাকে কিছুটা সাপোর্ট দিয়েছিলেন, তারপরে আরও অনেক বেশি করে পবন রত্নায়কে একটা 25 বলে 45 রানের, 26 বলে 45 রানের, এরকম একটা খুব ব্রিলিয়ান্ট একটা ইনিংস তিনি খেলেছেন, এবং 25 বলে 44 রানের ইনিংস ইনফ্যাক্ট তিনি একটা খেলেছেন। আর শেষ দিকে গিয়ে দুনিতওয়ালা লাগে 8 বলে 15 রানের একটা ইনিংস, যার কারণেই তার ওই ইনিংসের শেষটাও তো ভালো করতে পারে, 178 করেছিল। 178 কি জয়ের জন্য যথেষ্ট? জিম্বাবুয়েও কিন্তু ইন রিপ্লাই শুরুটা করেছিল ব্রিলিয়ান্টলি। পাওয়ার প্লেতে তারা কোনো উইকেট না হারিয়ে 55 রান তুলে ফেলেছিল, এবং মাঝখানের ওভারগুলোতে সেই শ্রীলঙ্কার ইনিংসের প্যাটার্নটাই তারা ফলো করেছে। একটাই ডিফারেন্স, যে তারা উইকেট যেতে দেয়নি। হ্যাঁ, পাওয়ার প্লের পর তাদের ফার্স্ট উইকেটটা গিয়েছে, রায়ান বার্লো যখন আউট হলেন, এই সাইড থেকে এসে জয়েন করলেন সিকান্দার রাজা। রাজার শুরুটাও ছিল খুব একটু ধীরগতিরই হয়েছিল, প্রথম 10 বলে মাত্র 7 রান করলেন। ফলে ওই আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছিল যে জিম্বাবুয়ে আস্কিং রেটের প্রেশারেই না পড়ে এই ম্যাচটা হেরে যায়। পাওয়ার প্লেতে যারা বিনা উইকেটে 55 করেছে, তারা হচ্ছে গিয়ে 10 ওভারে 78 রান তুললো 1 উইকেটে, পরের 10 ওভারে তাদের 100 রান করতে হবে। এবং বললাম যে বার্লির পরে আউট হয়ে গেলেন, সিকান্দার রাজা এসেও প্রথম 10 বলে 7 রান করলেন। মনে হচ্ছিল হাতে অনেক উইকেট নিয়ে জিম্বাবুয়ে এই ম্যাচটা হেরে যেতে পারে, এবং সেইখানটাতেই সিকান্দার রাজা দুর্দান্তভাবে আসলে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে আসলেন।
ইনিংসের 15 নম্বর ওভারের শেষ 3টা বল দুশমন হেমন্তকে ছক্কা ছক্কা 4 মারলেন। তাতে করে ইকুয়েশনটা অল অফ এ সাডেন নেমে গেল শেষ 5 ওভারে 45 রান। নেক্সট ওভারে আবারও তিনি ওইখানটাতে থিকসানাকে একটা ছক্কা মারলেন, 4 মারলেন। নেক্সট ওভারে মাধুসঙ্গাকে আবারও একটা ছক্কা মারলেন। ফলে যেইখানটাতে শ্রীলঙ্কা একটু কমফোর্টেবল অবস্থায় ছিল, আনকমফোর্টেবল ছিল, উইকেট নিতে পারছিল না, কিন্তু আস্কিং রেট তো জিম্বাবুয়ের অনেক বেশি ছিল, সেই জায়গা থেকে একটুখানি তারা আপার হ্যান্ডে ছিল। সিকান্দার রাজার ওই মুহূর্তে যে 4 ছক্কার ঝড় তোলা তিনি শুরু করলেন, ম্যাচে শ্রীলঙ্কা আউট হয়ে গেল, জিম্বাবুয়ে ইন করে ফেললো। শেষ দিকে গিয়ে একটুখানি কি বলা চলে যে একটু রোমাঞ্চ ছড়িয়েছে, যখন 3 ওভারে 19 রান লাগে, বা ধরেন 2 ওভারে 13 রান লাগে, ওই হাতে 8 উইকেটে রয়েছে, ম্যাচ তো শেষই। সিকান্দার রাজা ওই সময় আউট হয়ে গেলেন কত 26 বলে 45 না 25 বলে 46 রান করে, এরকম একটা ইনিংস খেলে তিনি আউট হয়ে গেলেন। কাভারে, এক্সট্রা কাভারে একটা ক্যাচ দিয়ে ওই ওভারেও আরও একটা উইকেট পড়লো। লাস্ট ওভারে 8 রান লাগে, প্রথম বলটাতেই হচ্ছে কি ওইখানটাতে ছক্কা হয়ে গেল। শ্রীলঙ্কা এখানে বিপক্ষে ম্যাচটা জিম্বাবুয়ে জিতে গেল। বেনেট তিনি এক প্রান্তে নট আউট ছিলেন হচ্ছে গিয়ে 60 অড রান করে। তাহলে যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম যে বাংলাদেশের সঙ্গে গ্রুপ সোয়াপ করলে আয়ারল্যান্ডের সঙ্গে, তাহলে এই গ্রুপ থেকে কি বাংলাদেশ সুপার এইটসে যেতে পারতো? ভাই এই হিসাব তো আপনি যদি এইভাবে দেখেন যে না, অস্ট্রেলিয়া আউট হয়ে গিয়েছে, শ্রীলঙ্কাও হচ্ছে গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, জিম্বাবুয়ে এইখানে বরং এই 2টা দলকে হারিয়ে ফেলেছে, বাংলাদেশ এইখানে থাকলে কিভাবে কি করতো? জিম্বাবুয়েও যে এত ভালো করবে সেইটাও কি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ভাবা গিয়েছিল? ফলে বাংলাদেশ ওই গ্রুপ সোয়াপ করলেও আমাদের টি-20 টিমটা যেরকম ফর্মে ছিল তাতে করে সুপার এইটসে যাওয়াটা সম্ভব ছিল, এই শ্রীলঙ্কার গ্রুপ থেকে, এই অস্ট্রেলিয়ার গ্রুপ থেকে, এই জিম্বাবুয়ের গ্রুপ থেকেই। আর যদি আমরা ওই গ্রুপে নিজেদের গ্রুপেই থাকতাম, খেলতাম, আচ্ছা যাক, সেই গল্প আর সেই আলোচনার করে লাভ কি হবে, ওই আক্ষেপ কষ্ট তো আমাদের থেকেই যাবে। ম্যাচের টার্নিং পয়েন্ট সিকান্দার রাজার ব্যাটিং, এবং স্পেশালি ওই যে ইনিংসের 15 নম্বর ওভারে হেমন্তকে যে তিনি প্রথমে হচ্ছে গিয়ে মিড উইকেটের উপরে দিয়ে ছক্কা মারলেন, তারপরে বোলারের মাথার উপরে দিয়ে ছক্কা মারলেন, তারপরে পয়েন্ট দিয়ে যে একটা 4 মারলেন, এই 3টা শটেই খেলাটা পুরোপুরি জিম্বাবুয়ের দিকে চলে আসে। ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। আপনি কি আমার সঙ্গে একমত হবেন? এবং আপনি কি আমার সঙ্গে এই বিষয়েও একমত হবেন, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ সোয়াপ করলেও বাংলাদেশ সুপার এইটে যেত? আমাদের দলটার উপরে ওই বিশ্বাসটুকু আমার রয়েছে।